আজকের এই পডকাস্টটা যতটা না সন্তানদের জন্য ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি বাবা মায়েদের জন্য ইম্পর্টেন্ট। সবসময় আমরা দোষ দিই সন্তানের, যে সন্তান বড় হয়ে যাচ্ছে, সন্তান অনেক কিছু লোকাতে শিখে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি দোষটা কি সবসময় সন্তানের? অ্যাকচুয়ালি দোষটা কিন্তু সবসময় তাদের নয়, কারণ তাদের সঙ্গে আপনাদের একটা এজ ডিফারেন্স আছে, অনেক আগে থেকেই আছে। এই ডিফারেন্সটা কখনোই কমবে না। আপনার এজটা যেমন বেড়ে যাচ্ছে ধীরে 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 ধীরে, সন্তানের এজটাও তো বেড়ে যাচ্ছে। এবং আপনার আর আপনার সন্তানের ভিতর যে এজ ডিফারেন্স, সেটা কিন্তু কোনোদিনও কমছে না, সেটা একই থাকছে। সেটা কখনো কমবেও না, সেটা কখনো বাড়বেও না। হয়তো আমার কথাগুলো আজকে ছোটো মুখে বড় কথা হয়ে যেতে পারে, কিন্তু আপনি যদি একটু ডিটেইলে আমার কথাগুলো শোনেন, তাহলে হয়তো কোনো জায়গায় গিয়ে একটু বুঝতে পারবেন যে দোষটা কিন্তু একলা সন্তানের নয়। আপনার মনে হচ্ছে যে সন্তান অনেক কিছু লুকাতে শিখে গেছে, আপনার এটা মনে হচ্ছে যে আপনার সন্তান হয়তো এমন কিছু বেআইনি বা যেটা আপনার ফ্যামিলির সঙ্গে যায় না এমন কিছু করছে, যার কারণে আপনাদের থেকে লুকাচ্ছে। অ্যাকচুয়াল কারণ সেটা নয়। অ্যাকচুয়াল কারণ হলো আপনারা এখনও হাজার চেষ্টার পরও তার বন্ধু হয়ে উঠতে পারেননি। এটা সত্যি যে আপনি ট্রাই করেছেন, এবং এটাও সত্যি যে আপনি অনেক ট্রাই করছেন, কিন্তু সামহাও কোনোভাবে আপনি এখনও তার পুরোপুরি বন্ধু হয়ে উঠতে পারেননি। যদি আপনি তার বন্ধু হয়ে উঠতে পারতেন, তাহলে আমার মনে হয় না যে সে সবটা লুকিয়ে যেত। তাহলে আমার মনে হয় না যে সে কিছুই না বলে আপনার দিক থেকে একদমই চুপ করে থাকতো। আপনি কিন্তু এখনও পুরোপুরি তার বন্ধু হয়ে উঠতে পারেননি। কিছুটা বাদ আছে, কিছুটা জায়গায় আপনি অ্যাজ এ গার্জেন রোল করছেন তার জীবনে। আপনার ডিসিশানগুলো তাকে জানানো আপনার কর্তব্য, কিন্তু তার ডিসিশানগুলো বা সে কোনটা ভালো খারাপ মনে করে, এটা জানাটাও কিন্তু আপনার কর্তব্য। আপনার তার সঙ্গে বন্ধু হওয়াটা কর্তব্য। আপনার সন্তান সে হতেই পারে, কিন্তু আজ বাদে কাল তারও তো বয়স 18 হবে, কিংবা হয়তো হয়েও গেছে। একবার তার দিক থেকে ভেবে দেখুন না যে আপনার দিক থেকে কোনো ভুল হয়ে যাচ্ছে না তো। আপনি আপনার সন্তানকে কীভাবে মানুষ করবেন কমপ্লিটলি আপনার ব্যাপার, কিন্তু সন্তানের ওপর দিনকে দিন প্রেশার ক্রিয়েট করতে করতে কোনো একটা জায়গায় গিয়ে তার মেন্টাল স্টেবিলিটি ধ্বংসের কারণ আপনি হয়ে যাচ্ছেন না তো, সেটা একটু খেয়াল করবেন। দেখুন, আমি সোমনাথ মনের কনফেশনে নানান কথা বলি, ঠিক তেমন আজকের বিষয়টা খুব সিরিয়াস। আজ কেন হঠাৎ জানি না আমার মনে হলো, তাই আমি বিষয়টা শেয়ার করতে আসলাম যে সবসময় দোষটা কিন্তু সন্তানদের হয় না, কিছু সময় বাবা মায়েরও হয়। কথাটা কানে খুব লাগলো, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি তাই, কিছু সময় দোষটা বাবা মায়েরও হয়। এটা যে বাবা মা মেনে নিতে পারবে তার জন্য মেনে নেওয়া, আর যে বাবা মা মেনে নিতে পারবে না তার জন্য অন্য কিছু। বাট অ্যাকচুয়ালি দোষটা কিন্তু কিছু সময় বাবা মায়েরও হয়। তারা সবসময় তাদের সময়কে ধরে কম্পেয়ার করতে থাকেন। তাদের ছোটবেলায় কী ছিল, তারা কেমন করে চলতো, তাদের সময় পরিবেশ কেমন ছিল। না, ভুল বললাম, তারা শুধু পরিবেশটা এখনকার বিচার করে, যে এখন দিনকাল খারাপ, তখন ভালো ছিল। বাট তখনকার দিনে আপনারা যে বদমাইশিগুলো করতেন, সেগুলোও তো বাচ্চাকে দিয়ে করতে দিচ্ছেন না। তখন বলছেন এখনকার পরিবেশটা আরও বেশি খারাপ, এখন তো কিছুই করা যাবে না। আরে বাবা, আপনিও বায়োলজিক্যালি মানুষ, সেও বায়োলজিক্যালি মানুষ। মানুষ তো ঠিক ভুলে মানুষ, সবটা তো ঠিক কারোরই নেই, আপনারও নেই। আপনি আপনার ভুলগুলো তার সামনে আসতে দেন না, কিন্তু সে নির্দ্বিধায় তার ভুল ঠিক সবটা আপনার সামনে নিয়ে আসছে। আর আপনি শুধু তাকে
এটা বলছেন তোমার এটা ভুল, তুমি এটা করবে না। কেন করবে না সেটা বলুন, তার না করার পিছনে কারণটা বলুন। সে কেন করবে না? তারও তো মনে হতে পারে যে সে যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটা ঠিক, আপনি যেটা বলছেন সেটা ভুল, মনে তো তার হতেই পারে। তো আপনি তাকে এটা কনফার্ম করে দিন যে কী কারণে সে ওটা করবে না। তাহলে দেখবেন বাচ্চা ধীরে ধীরে আপনার বন্ধু হয়ে যাবে। এখন বাচ্চার সঙ্গে আপনার সম্পর্কটা অনেকটা ওই ভগবানের সঙ্গে আপনার সম্পর্কের মতো। আপনি ভগবানকে অনেক কিছু বলতে চাইছেন, কিন্তু মনে করছেন যে ভগবান শুনতে পাচ্ছে না। বাচ্চাও তাই চাইছে যে সে আপনাকে অনেক কিছু বলতে চাইছে, কিন্তু সে ভাবছে যে আপনি কিছু শুনতে পাচ্ছেন না বা আপনি শুনতে ইন্টারেস্টেড নন তার কথা। যার কারণে সে যাই বলুক, আপনি প্রথমে আগে একটা রাগি রাগি চেহারা নিয়ে তার দিকে তাকাবেন, কিংবা হয়তো প্রথম দিকে হাসি হাসি থাকলেও পরের সমস্ত ডিসিশনেই না করে দেবেন। সেই জন্য সে কিছু বলছে না। এটা একটুখানি ভাবুন, বুঝলেন তো? কারণ সমস্ত ট্রিটমেন্ট ডাক্তারেরা কিন্তু করে পারে না, সমস্ত ট্রিটমেন্ট সাইকিয়াট্রিস্টরা করে পারে না। কিছু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট কিন্তু ঘর থেকেই ঠিক হওয়াটা ইনিশিয়ালি দরকার। তার কারণ আজকে আপনার বাচ্চা ক্লাস 5-এ পড়ছে, কালকে হয়তো 10-এ পড়বে, তার হয়তো কাউকে ভালো লাগবে, তখনও আপনাকে জানাবে না। এবং এরপর সে তার যে হরমোনাল চেঞ্জেস, তারপর তার যে অ্যাড্রিনালিন রাশে অনেক কিছু করে ফেলবে, সেটা আপনাকে জানাবে না। এবং তারপর সেই প্রবলেমটা আপনার কাছে ঘুরে ফিরে একটা জটিল প্রবলেম হয়ে আসবে। তখন আপনি সেটা থেকে না তাকে বের করতে পারবেন না, তাকে সেখানে রেখে আপনি শান্তি পাবেন। সো এখনও খুব বিশেষ দেরি হয়ে যায়নি। বি হিজ অর হার ফ্রেন্ড, তার বন্ধু হন, তাকে বন্ধু হয়ে বোঝার চেষ্টা করুন যে সে কি চাইছে। এর মানে এটা নয় যে তার সমস্ত বায়না পূরণ করতে বলছি, তা একেবারেই নয়, কিন্তু সে কি চাইছে, সে কেন চাইছে। প্রয়োজনে তার সমস্ত ডিম্যান্ডসগুলোর পিছনে একটা করে কারণ দিয়ে দিন, যে এটা শিখলে এটা পাবা, এটা শিখলে ওটা পাবে। এবং এমন এমন কঠিন মাঝে মাঝে কোনো কারণ দিন যেগুলো সে হেরে যায়, এবং কিছু সময় তার বায়নায় হ্যাঁ দেব বলে পরে সেটা না দিয়ে দেখুন। দেখবেন 2-1 বার যখন আপনার থেকেও অপ্রাপ্তি বিষয়টা সে জানতে শিখবে, দেন সোসাইটিতে এসে যে অনেক বিষয় তাকে না শুনতে হবে, এটা তার ভিতর লক হয়ে যাবে, মানে এটা তার ভিতর একদম কমপ্লিটলি লক হয়ে যাবে। তখন সে ডিপ্রেশনেও কম পড়বে। আজকালকার বাচ্চার সব থেকে বড় সমস্যা কি জানেন তো? ডিপ্রেশন। বাচ্চা যত ডিপ্রেশনে কম পড়বে তত আপনার দিক থেকেই ভালো। তাই আপনি একটু দেখুন কিভাবে বাচ্চাকে তৈরি করবেন, কিভাবে মানুষ করবেন। সবসময় এটা করবে না, ওটা করবে না, এটা তোমার জন্য নয়, বা এই খরচাটা আমরা পেরে উঠবো না, তাই তুমি এটা করবে না, এমনটা নয়। তার যদি একটা মোটর সাইকেল চাই, আপনি তাকে একটা ব্যাটারি সাইকেল দিন, আপনার যেমন ক্ষমতা সেরকম দিন, কিন্তু দিন কিছু। তার ভালো খারাপে রিওয়ার্ড দিন। তার খারাপের সময় যখন আপনি বকা দিচ্ছেন, ধমক দিচ্ছেন, হয়তো কিছু ক্ষেত্রে পিটুনিও দিচ্ছেন, ঠিক তেমন সে যখন যখন ভালো করছে তাকে রিওয়ার্ড দিন। সে যখন রিওয়ার্ড পাবে তার আরও ইচ্ছে করবে ভালো করতে। তখন আপনাকে ফোর্স করতে হবে না, এটা এত পার্সেন্ট পেতেই হবে, এই দৌড়ে ফার্স্ট হতেই হবে, আপনাকে ফোর্স করতে হবে না। সে নিজের থেকে নিজের মেন্টালি নিজেকে প্রিপেয়ার করে নেবে যে আমাকে এটা হতে হবে, যদি আমি এটা হতে পারি তাহলে মা এটা দেবে কি বাবা এটা দেবে। আর সেই রিওয়ার্ড সিস্টেমটা তার মাথায় ধীরে ধীরে এমনভাবে লক হয়ে যাবে যে সে সবসময় জিততে চাইবে, এবং 2-1 বার হয়তো হেরেও যাবে। তখন তাকে সিম্প্যাথি দিন আপনারাই, যে নো ম্যাটার, তুমি তো যেহেতু 2-1 বার হারা, তো কী হয়েছে, তুমি একবার তোমার সেই বন্ধুটার কথা ভেবে দেখো যে তোমার সঙ্গে লড়াইতে হেরে গেছে সেই দিন, তাহলে তার কতটা মন খারাপ হয়েছে। তো সেই উদাহরণটাও দিন, কারণ সে যখন হেরে যাবে, যতবার হেরে যাবে,
ততবার অপর দিকের মানুষটার কথা ভাববে যে সে যতবার জিতে গেছিল তাদের অবস্থা কেমন হয়েছিল। সো তাকেও যেন ভেঙে পড়তে না হয়, সে যেন আবার উঠে ছুটতে পারে। এভাবে বাচ্চাকে দেখুন। আজকে জানি না, অনেক ছোট মুখে বড় কথা হয়ে গেছে, হয়তো হয়তো কি সত্যিই হয়ে গেছে, কিন্তু কি করব, চারিদিকে যা দেখছি তাতে নিজেকে ঠিক রাখা সম্ভব হচ্ছে না। বাচ্চাদের উপর এইভাবে টর্চার, এইভাবে অত্যাচার ভালো লাগে না। তো যাই হোক, মনের কনফিউশনে আজকের পডকাস্ট, বাবা মা কেন ধীরে ধীরে শত্রু হয়ে যাচ্ছে বাচ্চাদের কাছে। তো কেমন লাগলো জানো? ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করতে ভুলো না। আর যারা আমার ভিডিও পডকাস্ট দেখতে চাও এবং ডিটেইলে অনেক একটা পার্টিকুলার বিষয়কে অনেক গভীরে বুঝতে চাও, তারা আমার ডেসক্রিপশানে দেওয়া যে লিঙ্কটা, মানে যে সেকেন্ড চ্যানেল লিঙ্ক, পডকাস্ট উইথ সোমনাথ, সেই লিঙ্কটায় ক্লিক করে সেখানে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখতে থাকো। দেখা হচ্ছে পরদিন আবার নতুন কোনো ভয়েস ওভার পডকাস্টের সঙ্গে। আজকের মতো মনের কনফিউশন এখানেই শেষ করছি। আর আপনারাও প্লিজ বাচ্চাদেরকে একটু তাদের মতো করে বুঝুন না, দেখবেন তারাও খুব খুশি হবে।